মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পদ্ম বউ। চন্দ্রমশায়ের পাঠশালা। শীতকালে সকালবেলা খোলা আঙিনায় তালপাতার চাটাই বিছিয়ে ছেলেরা ষাঁড় দিয়ে বসে গিয়েছে। উঠানের কোণে প্রকাণ্ড বড় একটা নিম গাছ, তারই গোড়ায় মাটি দিয়ে বাঁধানো একটা বেদির উপর চন্দ্রমশায়ের আসন। বেদিতে বসে চন্দ্রমশাই একখানা সংস্কৃত বই পড়ছিল। বীভৎস মূর্তি দেখলে শরীর শিউরে ওঠে, কেমন মমতাও হয়, আবার রোগের নির্মমতার রূপের বিকৃতি পরিণতি দেখিয়ে ভয়ও হয়। চন্দ্রমশায়ের সর্বাঙ্গে কুষ্ঠব্যাধির নিষ্ঠুর আক্রমণ। নাক মোটা হয়ে ফুলে বেঁকে গিয়েছে, চোখের নিচের পাতা দুটি কেমন ঝুলে উল্টে পড়েছে। সে পাতার ভিতরের বিবর্ণ রক্তিমা সর্বদা ক্লেশ সিক্ত। সমস্ত শরীর বন্ধুর ধারায় ফুলেছে, সাদা কালো দাগে দেহ চর্ম ছেয়ে গিয়েছে। সেরূপ বিকৃতি দেখে শিশুদের আতঙ্ক হয়, বালক কিশোরদের শঙ্কা হয় রোগ বিকৃতি দেখে। তবুও চন্দ্রমশায়ের পাঠশালা চলে। চন্দ্রমশায়ের শিক্ষা পদ্ধতির খ্যাতি আছে। তার জ্ঞান স্পৃহা অসীম। তার অবলম্বন শুধু এই পাঠশালা, পুস্তক আর তার স্ত্রী। পরিণত সমাজের মধ্যে সে বহুকাল বার হয়নি। কেউ আসলে দেখা হয়, কিন্তু চন্দ্রমশাই কথা বলেন যেন কত অপরাধী। যাক, ছেলেরা নিজে নিজের পড়া করছিল। একজন হাঁ করে দেখছিল। বাড়ির পুকুরের পাড়ে বড় শিমুল গাছটার মাথায় টিয়া পাখির ঝাঁকের খেলা। স্লেট আড়াল দিয়ে একজন আর একজনকে ভেঙচি কাটছিল, আর দুজনে স্লেটে দাগ দিয়ে খেলছিল দাগ মিল খেলা। বছর আষ্টেকের একটি ছেলে পার্শ্ববর্তীর উপর অকস্মাৎ লাফিয়ে পড়ে এক থাবায় নাকটা তার রক্তাক্ত করে দিল। পাঠশালার শান্তি ভঙ্গ হয়ে গেল। ছেলেরা চঞ্চল হয়ে উঠল। চন্দ্রমশাই মুখের বইখানা নামিয়ে নিমের ডালে ছুরি গাছাটা আস্ফালন করে বলল, ছাড়ো ছাড়ো, এই ছাড়ু, ছেড়ে দাও। চন্দ্রমশাইয়ের স্ত্রী ছিল রান্নাশালে। সে দ্রুত পদে এসে ছেলে দুটোকে পৃথক করে দিল এবং অতি মৃদুস্বরে দীর্ঘ অবগুণ্ঠনের মধ্যে থেকে বলল, ছি, ঝগড়া করে না, পরনি, কদাচ কাহারও সহিত বিবাদ করিও না। মশাইগিন্নির স্বভাব দীর্ঘ অবগুণ্ঠন দিয়ে থাকা, আর ওই মৃদু স্বরে কথা। মশাইগিন্নির মুখ ছেলেরাও ভালো করে কখনো দেখেনি, উচ্চকণ্ঠের কথাও কখনো শোনেনি। চারু রাগে ফুলছিল। সে বলল, ও আমার বাবাকে কোলা ব্যাং বলল কেন? আহত নিশাকর শুধু কাঁদছিল, আমার নাক, রক্ত। মশাইগিন্নি বলল, চারু, তুমি তো বলে দিলেই পারতে, নিজে মারলে কেন? চারু বলল, আমার বাবাকে কেন বলবে ও? চন্দ্রমশাই বলল, সমস্যার কথা পদ্ম বউ, পিতৃভক্তির পুরস্কার দিই না সাজা দিই? মশাইগিন্নি অভ্যাস মতো মৃদু স্বরে বলল, চারু, তুমি আজ ছুটি পর্যন্ত দাঁড়িয়ে থাকো। আর নিশাকর, তুমি যাও চারুর বাপের কাছে, তাকে সব বলে তার মাপ চেয়ে এসো। চন্দ্রমশাই বলল, ভালো বিচার হয়েছে, বাহ, বলে আবার সে বইখানা মুখের কাছে তুলে ধরল। মশাইগিন্নি বলল, আবার এই বই নিয়ে বসলে কেন?
ছেলেদের পড়া নিয়ে ছুটি দিয়ে দাও, জল গরম হয়ে গেছে, স্নান করে ফেলো। আকাশের দিকে চেয়ে চন্দ্রমশাই বইখানা রেখে দিয়ে বলল, বেলা অনেক হয়েছে বটে। তারপর অল্প হেসে আবার বলল, কিন্তু বেলা যে আর শেষ হলো না পদ্মবউ, আর যে পারি না। মশাই গিন্নি কোনো উত্তর দিল না। ছোট ছেলেদের ডেকে বলল, আয়, তোদের পড়া ধরবো, আয় তোরা আয়। মশাই গিন্নি ছাত্রবৃত্তি পাশ করা মেয়ে। স্বামীর পাঠশালায় সে ছোট ছেলেদের পড়িয়ে থাকে। ছেলেরা তাকে ডাকে সেকেন্ড মাস্টার। চন্দ্রমশাই তাদের হেডমাস্টার। বড় ছেলেরা থেকে থেকে চন্দ্রমশাইয়ের সম্মুখে স্লেট ধরে দাঁড়ায়। চন্দ্রমশাই তাদের অঙ্কের উপর চোখ বুলিয়ে কাউকে বলে রাইট, কাউকে বলে ভুল হয়েছে। চন্দ্রমশাই ছেলেদের খাতা, কাগজ, স্লেট কি পেন্সিল স্পর্শ করে না। সমস্ত দেখা হয়ে গেলে নিম গাছে ঝোলানো বোর্ডখানায় নিজে অঙ্ক কষে দিয়ে যায় আর বুঝিয়ে দেয়। ছোট বন্ধনীর কাজ সকলের আগে শেষ করতে হয়, এই নিয়ম। সুতরাং 6-এর 5 যুক্ত। মশাই গিন্নি তখন প্রশ্ন করছিলেন, বলো দেখি, সবুজ রঙের কি কি আছে আমাদের বাড়িতে? ছুটি হয়ে গিয়েছে। রাস্তায় ছেলেদের কলরব তখনও শোনা যাচ্ছে। মশাই গিন্নি এতক্ষণে ঘুমটা খুলল। দেখতে নিতান্ত সাধারণ মেয়ে, বরং কালোই বলা যায়। মশাই গিন্নি ঝাঁটা গাছা নিয়ে উঠান পরিষ্কার করতে লাগলো। ঝাঁট দিতে দিতে বলল, ওসব কথা তুমি কেন আমায় বলো? চন্দ্রমশাই বইখানা হাতে উঠে দাঁড়িয়ে বলল, কি বললাম? কিছু তো বলিনি। মশাই গিন্নি স্বামীর মুখের দিকে চেয়ে বলল, বললে না, বেলা যে আর। চন্দ্রমশাই ব্যথিত কণ্ঠে বলল, সত্যি পদ্মবউ, আর যে পারছি না। পদ্মবউয়ের চোখ ছলছল করে উঠল। সে নীরবেই উঠান ঝাঁট দিতে লাগলো। ঝাঁট দেওয়া শেষ হলে সে উঠোনে একটা জলচৌকি, গামছা ও বালতি পেতে দিল। নিমের তেলের শিশি ও গামছা নামিয়ে দিয়ে বলল, মাখো, তেল মাখো। চন্দ্রমশাই তেল মাখতে বসল। পদ্মবউ নিয়ে আসলো জলের হাঁড়ি, নিম পাতা ফুটোনো গরম জল। হাঁড়ির মুখে গামছা দিয়ে গামলায় জল ঢেলে সে হাতের তালু চন্দ্রমশাইয়ের সম্মুখে দিয়ে বলল, দাও দেখি একটু, পিঠে দিয়ে মালিশ করি। চন্দ্রমশাই বলল, থাক, নিয়েছি পিঠে আমি। পদ্মবউ বলল, ওই তোমার এক স্বভাব, কাপড় ছুঁতে দেবে না, শরীর নাড়তে দেবে না। দেখো, ছুঁলেই যদি রোগ হতো তাহলে আর বাকি থাকতো না। ও হলো অদৃষ্টের কথা। চন্দ্রমশাই বলল, তুমি জানো না পদ্মবউ, থাক না, কি হবে ওতে আর? ওষুধ তো আর কম হলো না। পদ্মবউ বলল, রবিবারের ব্রত তুমি ছাড়লে কেন বলো দেখি? রবির স্তব আর করো না। এবার চন্দ্রমশাই বললেন, ওসব মিছে কথা পদ্মবউ, কিছুতেই কিছু হবে না। করলাম তো অনেক, ওসব ফাঁকি। পদ্মবউ বলল, না না, ধর্ম কি কখনো মিছে হয়? দেখো, ভগবানের কোপ ভিন্ন, এ রোগ হয় না। ভগবান প্রসন্ন হলেই আবার ভালো হবে। ভগবানকে ভুলো না। চন্দ্রমশাই নীরবে স্নান করতে লাগলো। পদ্মবউ দাওয়ার উপর আহারের ঠাঁই করে দিয়ে
ভাত বাড়তে বসল। আহ আহ আহার শেষ করে চন্দ্রমশাই বলল, তোমাকে দেখে ধর্মকে মানতে ইচ্ছে হয়। পদ্মবউ, ভগবানের কাছে আমি কামনা করি কি জানো? তুমি যেন সুস্থ নিরোগ শরীরে অনেক দিন বেঁচে থাকো। পদ্মবউ ঈষৎ বিরক্তের সাথে বলে উঠল, আমি আপনার নিজের কাজ করছি, পরকালের কাজ করছি। আমার জন্য তোমাকে ভাবতে হবে না বাপু। তুমি নিজের জন্য কই ভগবানকে ডেকে দেখো দেখি। কিন্তু 10 বছর আগে, যেদিন চন্দ্রমশাইয়ের এই ব্যাধির সূত্রপাত প্রথম আবিষ্কৃত হয়, সেদিন পদ্মবউ কেঁপে উঠেছিল। শুনে সে রান্নাঘরের চালার খুঁটি ধরে দাঁড়িয়ে ভাবল আপনার হতভাগ্যের কথা। চন্দ্রমশাই তখন ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে শুধু কাঁদছিল। বিভৎস মূর্তি, আর কি দুর্গন্ধ তার সর্বশরীরে। টপ টপ করে জল চোখ হতে মাটির উপর পড়ছিল। রান্না অর্ধেক হয়েছিল, সে রান্না শেষ হলো না, পুড়ে গেল। চন্দ্রমশাইও খেলেন না, সমস্ত দিন পড়ে রইল। সন্ধ্যার সময় উঠে বসলো, ডাকলো, পদ্মবউ, পদ্মবউ। কেউ উত্তর দিল না। আবার সে ডাকলো, পদ্মবউ। পদ্মবউ তখন পালিয়ে গিয়েছে। ক্রোশ চারেক দূরে তার বাপের বাড়ি। সেখানে সে তখন মায়ের কোলের উপর পড়ে ফুলে ফুলে কাঁদছে। মাও কাঁদছিল। পদ্মর বাপ কিন্তু ভিন্ন প্রকৃতির লোক। সে শুনে বলল, ছি মা, বড় অন্যায় কাজ করেছো তুমি, বড় অন্যায় কাজ। চলো, চলো, আজই তোমাকে সেখানে রেখে আসবো আমি। পদ্ম ডুকরে কেঁদে উঠে বলল, না না, আমি পারবো না বাবা, সে আমি পারবো না, আমি পারবো না। মেয়ের মাথায় হাত বুলিয়ে বাপ বলল, তোমার তো না জানা নয় মা, মহাভারত সব তো তুমি পড়েছ। কুষ্ঠগ্রস্ত স্বামীকে নিয়ে সতীর বেশ্যার বাড়ি যাওয়ার গল্প তো জানো। নিতান্ত মন্দ ভাগ্য, পূর্বজন্মের বহু দুষ্কৃতি না থাকলে এ রোগ কারো হয় না মা। কিন্তু তুমি কেন এ জন্মে সেই দুষ্কৃতি সঞ্চয় করবে? পরজন্মের কর্ম তো করে রাখতে হবে। ছি, ছি মা, ঘৃণা করে যদি তুমি স্বামীকে পরিত্যাগ করো, পরজন্মে কে বলতে পারে যে তোমার এই ব্যাধি হবে না? পরজন্ম কেন, এ জন্মের কথা। বিরক্ত ভরে পদ্মর মা বলে উঠল, কি যে তোমার কথা ছিরি, ওইগুলো খুব ভালো কথা বুঝি। সমস্ত রাত্রি মনের সঙ্গে যুদ্ধ করে পদ্ম পরদিন প্রভাতে পিতাকে প্রণাম করে বলল, আমার সঙ্গে তুমি চলো বাবা। তারপর পদ্ম এসে যে নিষ্ঠার সাথে স্বামী সেবা আরম্ভ করল, সত্যি তাহার তুলনা হয় না। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা শুধু বিস্মৃতই হলো না, যে বিপুল শ্রদ্ধা তাকে অঞ্জলি দিল সেও অতুলনীয়। পদ্ম কিন্তু সেদিকে ভ্রুক্ষেপও করল না। অকস্মাৎ কিন্তু জীবনের একটা বিপর্যয় ঘটে গেল।
চন্দ্রমশাইয়ের পাঠশালা উঠে গেল। অধিকাংশ ছাত্রই পাঠশালা পরিত্যাগ করল। কোথা থেকে একটা নতুন পাশ করা ডাক্তার সে চন্দ্রমশাইকে পাঠশালায় শিক্ষক রূপে দেখে শিউরে উঠল। সে বাবুদের বৈঠকখানায় বলল, এ করেছেন কি মশাই? এইসব নিরোগ শিশু, এদের দেহে এই বয়স থেকে লেপ্রসির বীজ ঢুকলে আর রক্ষে থাকবে না। কুষ্ঠরোগ যে ছোঁয়াচে। একজন বলল, তা আমাদের চন্দ্রমশাই খুব সাবধানী লোক, উনি ছেলেদের কখনো ছোঁন না, নাড়েন না। বই কলম সেলেট পর্যন্ত না, মশাইয়ের বোট পর্যন্ত মুছে দেন ওর স্ত্রী। ডাক্তার বলল, আরে মশাই, ওর ইনফেকশন হয় নিঃশ্বাসের সঙ্গে, নাকের মধ্যেই রোগটার প্রথম সূত্রপাত। একজন বলল, তা বটে, নাকে তো প্রথম ফোলে বাপু। চন্দ্রমশাই শুধু নীরব হয়ে রইল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল না, দুঃখ করল না। ভবিষ্যতের জন্য কোনো আকুলতা তার হলো বলেও বোধ হলো না। সে শুধু যে কটা ছাত্র এসেছিল তাদেরকে বলল, পাঠশালার হবে না, তোরাও আর আসিস না। মশাই গিন্নি কিন্তু ডাক্তারের ওপর ক্রোধে সারা হলো। চন্দ্রমশাই বলল, ওর ওপর রাগ করে ফল কি পদ্ম? সে তার জ্ঞান মতো সত্যি কথাই বলেছে। পদ্ম বলল, কি জ্ঞানী লোক যে ডাক্তার, জ্ঞান থাকলে এ কথা সে বলতো না। আজ আমি এতদিন অহরহ তোমার সঙ্গে বাস করছি, তাহলে তো আমারই হওয়া উচিত ছিল সবার আগে। চন্দ্রমশাই বলল, দুঃখ বা রাগ করো না পদ্ম, ভগবানকে স্মরণ করো। তোমার ভগবানই আজ আমার ভরসা। পদ্ম এবার কেঁদে ফেলল। অনেকক্ষণ কেঁদে সে চোখ মুছে বলল, দেখো তুমি, তিনি কোনো কষ্ট আমাদের দেবেন না। তারপর আরম্ভ হলো ভীষণ জীবন সংগ্রাম। পদ্ম ধান ভেনে চাল কুটে জীবিকা সংস্থানের ব্যবস্থা করল। চন্দ্রমশাই কঠোর পরিশ্রম পরায়ণা পদ্মর দিকে নীরবে চেয়ে থাকে, কোনো কথা বলে না। সেদিন পদ্ম অকস্মাৎ ঢেকিশাল থেকে বাইরে এসে দাওয়ার উপর শুয়ে পড়ল। চন্দ্রমশাই জিজ্ঞাসা করল, এমন করছো কেন পদ্ম? হাঁপাতে হাঁপাতে পদ্ম বলল, বুকটা কেমন করে উঠল গো। চন্দ্রমশাই কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি রাগ করো না পদ্ম, ভগবানের কাছে আর তোমার এ অতি কামনা করো না, আমার মুক্তি কামনা করো। পদ্ম প্রতিবাদ করল না, সে শুধু কাঁদল মাত্র। অপরাহ্নের দিকে পদ্মের অল্প জ্বর দেখা দিল। সকালে সে যখন উঠল তখন শরীর যেন কত দুর্বল। বাড়িতে চাল ছিল না। সে ভেবে চিনতে প্রতিবেশী মুখুজ্জেদের বাড়ি চলল চাল ধার করতে। মুখুজ্জে গিন্নি বলল, এসো, বসো। পদ্ম বলল, না দিদি, বসবো না, কাল থেকে আবার জ্বর, ঘরে চাল নেই, তাই। এমন সময় হুলুধ্বনি দিয়ে মুখুজ্জে বাড়ির বধূরা এসে বাড়িতে ঢুকলো।
কোনো মানুষের জন্য ঠাড়গুয়া মানত ছিল, তাই আজ দেওয়া হলো। মুখুজ্জে গিন্নি বলল, ওগো বড় বৌমা, পদ্মকে সিঁদুর ঠেকিয়ে দাও, সাক্ষাৎ সতী লক্ষ্মী। পান দাও, সুপুরি দাও, সিদে দাও, পেন্নাম করো, পায়ের ধুলো নাও। ঠাড়গুয়ার রেকাপি হাতে বড় বউ এসে সম্মুখে দাঁড়ালো। পদ্ম আপনার অবগুণ্ঠন খুলে সীমন্ত উন্মুক্ত করে দিল। বড় বউ সিঁদুর পরিয়ে দিয়ে পদ্মের হাতে পান সুপারি তুলে দিল। মুখুজ্জে গিন্নি বলল, থাক, আর পেন নাম করতে হবে না। পেশাদি হাত আবার তোমার, মনে মনে করো, তাহলেই হবে। আর চাল দাও তো পদ্মকে স্বেচ্ছারেক বৌমা। বড় বউ চলে গেল। মুখুজ্জে গিন্নি পদ্মকে বলল, এ তোর কবে হলো পদ্ম বউ? পদ্ম বউ সবিস্ময়ে প্রশ্ন করল, কি দিদি? বড় রোগ। পদ্ম সবিস্ময়ে মুখুজ্জে গিন্নির মুখের দিকে চেয়ে রইল। সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। মুখুজ্জে গিন্নি বলল, দেখি দেখি, তোর হাত পা দেখি। পদ্ম সভয়ে হাত দুটো মেলে ধরল নিজের চোখের সম্মুখে। চোখে জাদুর অঞ্জন দিয়ে কে যেন প্রেত লোকের দ্বার তার দৃষ্টির সম্মুখে খুলে দিল। স্ফীত আঙ্গুলগুলি রৌদ্র সম্পাতে তৈলাক্তের মতো চকচক করছিল। পদ্মর মনে হলো অসংখ্য কৃমি কীট প্রতি লোমকূপের মধ্যে কিলবিল করে বেড়াচ্ছে। পা দেখতে তার সাহস হলো না। বাড়িতে এসে সে নিবিষ্ট চিত্তে পা দুটি বার করে দেখতে বসল। পায়ের আঙুলও ফুলেছে। চেটুর উপর বারবার আঙুল টিপে দেখল। প্রত্যেক স্থানটি বিভৎস গহ্বর সৃষ্টি করছে। মুখ দেখবার জন্য সে তাড়াতাড়ি আয়না আনলো। আয়নার ঢাকনা খুলেই কিন্তু সভয়ে সেটাকে বন্ধ করে রেখে দিল। তারপর অকস্মাৎ ধুলোর উপর লুটিয়ে পড়ল। কিন্তু আশ্চর্য, চোখে তার জল ছিল না। চন্দ্রমশাই প্রাতকৃত্যের জন্য বাইরে গিয়েছিল। সে ফিরে এসে ডাকল, পদ্ম। পদ্ম মাথার কাপড় খুলে উন্মত্ততার মতো বলল, দেখো দেখো, হলো তো, হলো তো। তার মুখের দিকে চেয়ে চন্দ্রমশাই একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে মাথা নত করে রইল। সমস্ত দিন পদ্ম উঠল না। চন্দ্রমশাইও ডাকল না। নিমতলায় একখানা বই নিয়ে সে চুপ করে বসে রইল। সন্ধ্যের সময় বাইরে গেল। যাবার সময় বলল, পদ্ম, পদ্ম ওঠো, মুখে হাতে জল দাও। বাড়ি যখন ফিরল তখন পদ্ম আলো জেলে সম্মুখে আয়না ধরে নিবিষ্ট চিত্তে আপনার প্রতিবিম্ব দেখছিল। চন্দ্রমশাই ডাকল, পদ্ম। অস্বাভাবিক দৃষ্টিতে পদ্ম স্বামীর দিকে চেয়ে বলল, সরে যাও, সরে যাও বলছি, সরে যাও তুমি আমার সামনে থেকে। কোনরূপে চারটি মুড়ি চিবিয়ে চন্দ্রমশাই দাওয়ার উপর শুয়ে রইল। পদ্ম তখনও তেমনি আয়না সম্মুখে রেখে বসেছিল। সম্মুখের লণ্ঠনটা অপরিমিত বর্ধিত শিখার কালিতে রাঙা হয়ে উঠেছে। পদ্ম শিখাটাকে আরো বাড়িয়ে দিল।
নিশীথ রাত্রের ঝনঝন শব্দে চন্দ্রমশাইয়ের ঘুম ভেঙে গেল। গাঢ় অন্ধকার রাত্রি, সম্মুখে লণ্ঠনের কাজ ভেঙে গিয়েছে। তারই মশালের মতো লাল আলোয় খানিকটা শুধু দেখা যাচ্ছে। পদ্ম সেখানে ছিল না। চন্দ্রমশাই উঠে চারদিক চেয়ে দেখল, গৃহাভ্যন্তরে আবার শব্দ উঠল, ঝন 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 ঝন। চন্দ্রমশাই ঘরের মধ্যে প্রবেশ করে দেখল, পদ্ম নির্মম আক্রোশে দেওয়ালের দেবদেবীর ছবিগুলি চুরমার করে দিচ্ছে। ঘরখানা কাঁচের টুকরোয় ভরে গিয়েছে। পদ্মের মুখ রক্তাক্ত। সে সবাই ডাকল, পদ্ম, পদ্ম। পদ্ম দিকপাত করল না। সে আর একটা ছবিতে আঘাত করল। চন্দ্রমশাই এবার তার বাহু ধরে ডাকল, পদ্ম, পদ্মবউ। পদ্মবউ এক দৃষ্টে কিছুক্ষণ স্বামীর দিকে চেয়ে হা হা করে কেঁদে উঠে মাটির উপর ভার কেন্দ্রচ্যুত মাটির প্রতিবার মতো সশব্দে পড়ে গেল। সে মূর্ছা। পদ্মর আর ভাঙল না। ডাক্তার খানিকক্ষণ নিবিষ্ট চিত্তে পরীক্ষা করে বলল, নিউট্রিশনের অভাব, এর বেরি বেরি হয়েছে। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, পদ্মবউ।